Good evening, students. I was in a call. Good evening, sir. Good evening. So, in the last class, we started the root locus. So, root locus means the locus of the roots of the characteristics equation. Okay, when we vary the k. বুঝতে পেরেছো? মনে আছে তো root locus কাকে বলে? When you are starting some topic, first you should know what is that. Okay. So GS equals to K S plus 5 S into S plus 3 S plus 7. Okay, so one more S plus 10. So this is the open loop transfer function of the system. Open loop transfer function, I think you have understood what is open loop transfer function. But এখানে GS টা হচ্ছে এইটা. Now this GS is not the closed loop transfer function because closed loop এ গেলে এটা অন্যরকম হয়ে যাবে। কারণ আমরা আগের দিনে দেখেছিলাম এটা 1 মাইনাস এটা ইউনিটি ফিডব্যাক, নেগেটিভ ইউনিটি ফিডব্যাক। তো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা হচ্ছে CS বাই RS, তাই তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন CS বাই RS। ওকে, সেই জন্য এই ক্লোজ লুপের ট্রান্সফার ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি? 1 প্লাস GS ইকুয়ালস টু 0, তাই তো? এটাই তো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলে আমরা জানি, CH ইকুয়েশন। কারণ এটাই তো ডিনোমিনেটর হচ্ছে CS বাই RS, তাহলে CS বাই RS এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এইটা। যদিও ওপেন লুপের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কিন্তু আলাদা। ওপেন লুপের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি? S into S plus 3 into S plus 7 into S plus 10 equals to 0. এটা হচ্ছে ওপেন লুপের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা বুঝতে পারছো সবাই? ওপেন লুপের ক্ষেত্রে এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এইটা ক্লোজ লুপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে ওপেন লুপ থেকে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি যে রুট গুলো কি হবে। রুট গুলো কি হবে বলো তো? ওপেন লুপ থেকে কি বলতে পারি আমি? কটা রুট আছে আর রুটের ভ্যালু গুলো কি হবে? 0 minus 3 7 minus 7 minus 10। 0 minus 3 minus 7 minus 10। কিন্তু ক্লোজ লুপেরটা কি বলতে পারবো? 1 প্লাস GS, এটা করলে কি হয়? ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বলছে 1 প্লাস GS ইকুয়ালস টু 0, তাহলে 1 প্লাস GS করলে কি হয়? সবাই করো তো এটা। স্যার এক্সট্রা k plus 5 আসবে, মানে ks plus 5। যাই আসুক, এটাকে আমি বলতে পারি, কেননা এর নিচে যেটা ছিল সেটা তো ওপাশে গিয়ে 0 হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওটাই আসছে। সবাই করো এটা।
তাহলে এই যে একটা 1+GS এর যে একটা আমরা একটা ফ্র্যাকশন পেলাম, হ্যাঁ, এর যে নিউমারেটর আর এর যে ডিনোমিনেটর, এর যে নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? বলো। এর নিউমারেটর নিউমারেটরটা ইম্পর্টেন্ট, কারণ স্যার ডিনোমিনেটরটা তো 0 হয়ে যাচ্ছে। ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে, তাহলে এর নিউমারেটরটা এখানে ইম্পর্টেন্ট বেশি। হুম, এতদিন দেখে এসেছি যে ডিনোমিনেটরটা ইম্পর্টেন্ট, কিন্তু 1+GS এর আবার নিউমারেটরটা ইম্পর্টেন্ট। কেননা নিউমারেটরে তোমার নিউমারেটর থেকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বেরোচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে 1+GS ইকুয়ালস টু 0 নিউমারেটর থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বেরোচ্ছে, হলেও নিউমারেটরটা বেশি ইম্পর্টেন্ট ডিনোমিনেটরের চেয়ে। এবার এই যে নিউমারেটর থেকে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বেরোলো, এখান থেকে কি আমি রুট গুলো বলতে পারবো? বলা যাবে স্যার ওগুলো? হ্যাঁ স্যার প্রবলেম হবে কে এর ভ্যালুটার জন্য। হ্যাঁ, তাহলে কে এর ভ্যালুটা আমাকে এবারে বলে দিতে হবে, স্পেসিফাই করে দিলে, ইফ কে ইজ নোন, স্পেসিফাই করে দিলে তাহলে কি হ্যাঁ, যদি সুবিধা কেটা হবে। নোন থাকে দেন উই ক্যান ফাইন্ড দ্য রুটস। তাহলে এখানে আমাদেরকে বলে দিতে হবে যে কে এর ভ্যালুটা কত, সেটাই হচ্ছে রুট লোকাস। রুট লোকাসে তাহলে আমরা কে এর ভ্যালু বিভিন্ন রকম বসাবো। কি বসাবো? কে ইকুয়ালস টু 0 থেকে শুরু করব, 0, 0.1, আমি আরবিটারি বলছি, 1, 2, 10, 11, দেন 100, 200, এরকম করতে করতে ইনফিনিটি। তাহলে বেসিক্যালি কেটা হচ্ছে এখানে ভ্যারি করব 0 টু ইনফিনিটি, সমস্ত ভ্যালু, ডিসক্রিট কোনো ভ্যালু না, সমস্ত ভ্যালু। তাহলে দুটো এক্সট্রিম কেস কি কি? 0 আর ইনফিনিটি। তাহলে কে যদি 0 হয় তাহলে রুট গুলো বুঝতে পারবো কত হবে। 1+GS এ GS এর রুট গুলো কি হবে? স্যার 0 -3 -7 -3 -10। -7 -10 একটা 0। তাহলে আমরা বলতে পারি না কে যখন 0 তখন 1+GS এর রুট আর শুধু GS এর রুট একই? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তো কে যখন 0 তখন 1+GS এর রুট মানে ক্লোজ লুপ সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের রুট আর ওপেন লুপ সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের রুট সেম, উই ক্যান কনক্লুড। তাই তো? আমরা আগেই দেখেছি যে ওপেন লুপ সিস্টেমের হ্যাঁ স্যার। রুটগুলো তো কিন্তু ওইখানেই রয়েছে, দেখো 0, -3, -7, 10। তাহলে যখন কে এর ভ্যালু 0 তখন ওপেন লুপ এর যা রুট ক্লোজ লুপ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটগুলো এক। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার কে ইকুয়ালস টু ইনফিনিটিতে আমরা দেখেছিলাম যে যদি আমার ওপেন লুপ পোল থাকে, মানে ওপেন লুপে 0 থাকে, তাহলে ওপেন লুপে আমাদের কটা 0 আছে এখানে? ওপেন লুপে কটা 0 আছে এখানে? এই যেটা হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, এখানে কটা একটাই 0 আছে? একটাই। 0টা কি? s একটাই ইকুয়ালস টু আছে। -5। তাহলে এটা হচ্ছে এখানে -5। 0, এটাকে আমরা 0 বলে থাকি। তাহলে আমরা কি বলেছিলাম যে কে ইকুয়ালস টু ইনফিনিটিতে প্রথম কথা হচ্ছে কটা রুট হবে।
রুট কটা হবে? k ইকুয়ালস টু ইনফিনিটিতে এই ক্যারেক্টারিস্টিক এই যে 1 প্লাস gs এর রুট কটা হবে? 4টে। 4টেই হবে। 5টা হবে না? না, কখনো 5টা হবে না। ফোর্থ অর্ডার সিস্টেমের রুট সবসময় 4টেই হবে। তাহলে এখানে তুমি k এর যে কোনো ভ্যালুর জন্য 4টেই হবে, k 0 হোক আর k ইনফিনিটি হোক। আচ্ছা কিন্তু আচ্ছা সেই 4টের ভ্যালু কি কি হবে? সেই 4টের মধ্যে 3টের ভ্যালু হবে ইনফিনিটি এবং একটার ভ্যালু হবে -5, মানে হচ্ছে ওপেন লুপ 0। ওপেন লুপ 0 আর এগুলো হচ্ছে ওপেন লুপ পোল। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তাহলে k ইকুয়ালস টু 0-তে স্যার আরেকবার বলুন, বুঝলাম না এখানে। k ইকুয়ালস টু ইনফিনিটি যদি আমি বসাই, এই ইকুয়েশনে k ইকুয়ালস টু যদি ইনফিনিটি বসাই, এটা তো ওইভাবে বসানো যায় না, এটা 1 করে তারপর বসাতে হয়। যাই হোক, k ইকুয়ালস টু যদি ইনফিনিটি বসাই, তাহলে 3টে রুট, কেননা 4টে রুট আমার হবে, 4টে রুটের হিসেব কি হবে না, 3টে রুট ইনফিনিটিতে হবে আর একটা রুট হবে ওপেন লুপে যে 0 ছিল সেই ভ্যালুটা, মানে -5। আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে রুট লোকাস হুম। কোথার থেকে শুরু আর কোথায় শেষ? শুরু হচ্ছে k ইকুয়ালস টু 0 থেকে, শেষ হচ্ছে কোথায়? k ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে আমরা বলতেই পারি স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি ওপেন লুপ পোল থেকে, আর শেষ হচ্ছে কোথায়? হুম। নয় ওপেন লুপ 0-তে, না হলে ইনফিনিটি। না হলে ইনফিনিটিতে। বোঝা গেল? তাহলে কতগুলো ব্রাঞ্চ, হাউ মেনি ব্রাঞ্চেস root locus will go to infinity? 3টে। এবার যদি আমি বলি যে there are m number of poles, there are n number of zeros in the open loop. This is the first statement. Then I am asking that how many branches of the root locus will go to infinity? What will be the answer? m minus n। সবাই বুঝতে পারছো এটা? আমার যদি m নাম্বার অফ ওপেন লুপ পোল থাকে, যেমন আগের এই যে প্রবলেমটা নিয়েছি, সেখানে 4 নাম্বার অফ ওপেন লুপ পোল রয়েছে, 4টে ওপেন লুপ পোল রয়েছে, আর ওপেন লুপ 0 রয়েছে কটা? একটা। তাহলে ব্রাঞ্চ কটা তৈরি হবে? এই 4টেই তৈরি হবে, কেননা স্টার্ট হচ্ছে কোথার থেকে? ওপেন লুপ পোল থেকে স্টার্ট হচ্ছে। তাহলে যখন স্টার্ট হওয়া মানে হচ্ছে এই 4টে থেকে এই 4টে ব্রাঞ্চ স্টার্ট হবে। সেই স্টার্ট হওয়ার পরে যখন আস্তে আস্তে কেটা বাড়তে থাকবে, ওই ব্রাঞ্চ গুলো বিভিন্ন দিকে ঘুরতে থাকবে, ঘুরতে 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 যখন কে এর ভ্যালুটা অনেক বেশি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, তখন ব্রাঞ্চ গুলো কোথায় যাবে? ওই ব্রাঞ্চ 4টে ব্রাঞ্চের মধ্যে 3টে যাবে ইনফিনিটিতে আর একটা যাবে ওপেন লুপ 0-তে। তাহলে আমি যদি জেনারেলাইজ করি, তাহলে বলতে পারি যদি আমার m নাম্বার অফ পোলস থাকে আর n নাম্বার অফ জিরোস থাকে, তাহলে ব্রাঞ্চ কটা তৈরি হবে? আচ্ছা, যেটা 0-তে যাচ্ছে সেটা বাদ দিয়ে বাকিগুলো। না না, ব্রাঞ্চ তো সব কটাই তৈরি হবে, 4টেই তৈরি হবে। ব্রাঞ্চ কার উপর ডিপেন্ড করছে? কতগুলো ওপেন লুপে পোল আছে তার উপর। তাহলে ব্রাঞ্চ এমটাই তৈরি হবে, আচ্ছা, কিন্তু সেই এমটা ব্রাঞ্চের কতগুলো ইনফিনিটিতে যাবে
Okay, সেটা sir. হচ্ছে m minus n. The answer is m minus n. How many branches will tend to infinity? Will go to infinity. So that answer is Okay. m minus n. M minus. কতগুলো ওপেন লুপ, কতগুলো তোমার জিরোতে মিশবে? in number of branches will meet to 0. কি বুঝতে পেরেছো? স্যার বলো। তাহলে বলছি যে ব্রাঞ্চটা ডিপেন্ড করছে মানে ওই অর্ডারের উপর, তাই তো? মানে যত অর্ডারের হবে ততগুলো ব্রাঞ্চ থাকবে। হ্যাঁ, সেটাই যতগুলো বলতে ওপেন চাইছো? লুপে যতগুলো পোল থাকবে ততগুলোই ব্রাঞ্চ অরিজিনেট করবে, ততগুলোই ব্রাঞ্চ তৈরি হবে। ঠিক আছে, ওকে, মানে ওপেন লুপ পোলের নাম্বার ইকুয়ালস টু ব্রাঞ্চ, তাই তো? কিন্তু যদি বলে ব্রাঞ্চ টেন টু ইনফিনিটি, সেক্ষেত্রে সেটা অ্যান্সারটা হবে m মাইনাস এ। আচ্ছা, আগের দিন একটা আমরা খুব সোজা একটা ট্রান্সফার ফাংশন নিয়েছিলাম, সেটা হচ্ছে জিএস। মনে রাখবে, এটা কিন্তু ওপেন লুপ ট্রান্সফার ফাংশন লিখছি, আর আমাকে যে ম্যাপটা আঁকতে হবে, যে রুট লোকাসটা আঁকতে হবে, দ্যাট ইজ ফর ক্লোজ লুপ, নট ফর ওপেন লুপ। ঠিক আছে, কিন্তু আমরা কায়দা করে নিয়েছি যাতে ওপেন লুপ পোল গুলো দিয়ে আমরা সবকিছু করতে পারি, ওপেন লুপ আর পোল জিরো দিয়ে আমরা সবকিছু করতে পারি। দেখো এখানে লাগছে কি, লাগছে বেসিক্যালি ওপেন লুপ পোল আর ওপেন লুপ জিরোস। যদিও আমরা এটা আঁকছি ক্লোজ লুপের জন্য, মানে 1 প্লাস জিএস এর, কিন্তু আমার কাজে লাগছে কি ওপেন লুপ পোলস গুলো আর ওপেন লুপ জিরোস গুলো। তাহলে আমরা প্রথমেই দেখে নিই এখানে ওপেন লুপ পোলস আর ওপেন লুপ জিরোস কি আছে। তাহলে কতগুলো ওপেন লুপ পোলস আছে? তো দিস ইজ দ্য ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। তিনটে। তাহলে ওপেন লুপ পোল গুলো কোথায় কোথায় আছে? 0 minus 1 minus 2. 0 minus 1 minus 2, কারেক্ট। এবার তাহলে আমার রুট লোকাসের ব্রাঞ্চ গুলো কটা তৈরি হবে, কোথা থেকে তৈরি হবে? তিনটে ব্রাঞ্চ তৈরি হবে 3টে থেকে। ওপেন লুপ পোল থেকে। ওপেন লুপ পোল থেকে। তাহলে প্রথমে আমি গ্রাফটা এঁকে নিই। রুট লোকাস জেনারেলি কোন প্লেনে আঁকা হয়? সিগমা জে ওমেগা প্লেন বা এস প্লেন। রুট লোকাস ইজ ড্রন ইন এস প্লেন। যেরকম ভাবে আমরা পোল জিরো ম্যাপিং পড়িয়েছিলাম, পোল জিরো প্লট, সেই রকম। তাহলে এখানে কোথায় বসাবো? জিরোতে, -1-এ আর -2-তে। এই তিনটে হচ্ছে আমার এখানে ওপেন লুপ পোলস। These are 3 open loop poles. Okay, so as per the definition, the root locus will start from open loop poles. Okay, এবার যদি কখনো এইরকম রিয়েল অ্যাক্সিসের ওপর পোল থাকে, এখানে ওপেন লুপ পোল গুলো কোথায় আছে? সবই রিয়েল অ্যাক্সিসের ওপর রয়েছে, ঠিক? যদি সেটা হয়, তাহলে লোকাস গুলো কোন দিকে বেরোবে সেটা আমি কি করে বুঝবো? এদিকে বেরোবে, এদিকে বেরোবে, এদিকে বেরোবে, এদিকে বেরোবে, এদিকে বেরোবে, না কোন দিকে বেরোবে? আমি কি করে বুঝবো যে লোকাসটা কোন দিকে বেরোবে? তো সেটা নিয়ম হচ্ছে, যদি ভালো করে শুনবে, যদি পোলসটা একটা হয়, সিঙ্গেল পোল মানে একটাই, মানে জিরোতে একটাই পোল রয়েছে, দুটো নয়, মানে 1/s² নেই, 1/s রয়েছে। তাহলে যদি একটা সিঙ্গেল কোনো পোল রিয়েল অ্যাক্সিসের উপরে থাকে, তাহলে সেখান থেকে লোকাসটা বেরোবে কিন্তু রিয়েল অ্যাক্সিস বরাবরই। ওকে, ইফ আ সিঙ্গেল পোল, ওপেন লুপ পোল, lies on the real axis of S plane, then the locus will originate along the real axis only.
বুঝতে পেরেছো? কিন্তু সেক্ষেত্রে আমাদের দুটো অপশন থেকে যাচ্ছে, তাই না? কি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ যদি স্যার, এখান থেকে পজিটিভের দিকে যাবে না হ্যাঁ negative মানে এর দিকে মানে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে কোন দিকে যাবে, এদিকে বেরোবে না এদিকে বেরোবে? আচ্ছা কি সবাই বুঝতে পারছো এটা? তাহলে প্রথম স্টেটমেন্টটা করলাম, আচ্ছা। যদি রিয়েল অ্যাক্সিসের ওপর একটা পোল থেকে রুট লোকাস বেরোয় তবে সেটা রিয়েল অ্যাক্সিস বরাবরই বেরোবে, কিন্তু সেখান থেকে ডান দিকেও বেরোতে পারে বাঁ দিকেও বেরোতে পারে, সেটা আমি কি করে বুঝবো? আচ্ছা, ভালো করে মন দিয়ে শোনো কি বলছি। রিয়েল অ্যাক্সিসের ওপরে কোনো একটা জায়গায় যদি আমি দাঁড়াই, ধরো এখানে আমি দাঁড়িয়ে আছি, সেখান থেকে যদি ডান দিকে তাকাই, যদি অড নাম্বার অফ ওপেন লুপ পোলস আর প্লাস ওপেন লুপ জিরোস থাকে, শুধু ওপেন লুপ পোলস না, ওপেন লুপ পোলস প্লাস ওপেন লুপ জিরোস, তাহলে সেখানে রুট লোকাস থাকবে। তার মানে হচ্ছে এই যে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, এই পয়েন্ট থেকে যদি ডান দিকে তাকাই, তাহলে কি আমি অড নাম্বার অফ ওপেন লুপ পোলস বা জিরোস পাচ্ছি? না স্যার, ডান দিকে তো পাওয়া যাচ্ছে না। কিছুই পাওয়া যাচ্ছে না। যদি এখানে দাঁড়াই পাচ্ছি? না না। পাচ্ছি না। তাহলে এই যে ক্রসটা অবধি মানে এই জিরোতে যে পোলটা আছে সেখান থেকে প্লাস ইনফিনিটি অবধি কোনো পয়েন্টে এই রুট লোকাস থাকবে না, কারণ কোনো পয়েন্ট থেকেই তুমি যদি ডান দিকে তাকাও দেখবে যে কোনো পোলস ওপেন লুপ পোলস বা জিরোস নেই। এবার তুমি এখানে এখানে দাঁড়িয়ে দেখো, তাহলে আছে একটা। আছে, তাহলে এখানে দাঁড়িয়ে দেখো, আছে। আছে ডান দিকে, তাহলে এইখান থেকে এই পুরো জোনটাই রুট লোকাসের ওপর থাকবে। বোঝা গেল? আচ্ছা। মানে এই জোনটা থেকে তুমি যখনই ডান দিকে তাকাবে দেখবে যে একটা পোল আছে, ওপেন লুপ পোল একটা আছে, ওপেন লুপ জিরো হতে পারত, পোল অথবা জিরো, কিন্তু সেটা একটা আছে, তাহলে সেই জোনটা রুট লোকাসের ওপর থাকবে। আবার তুমি যদি এখান থেকে দেখো ডান দিকে, তাহলে দুটো তাহলে রয়ে স্যার যাচ্ছে। ইভেন হয়ে যাচ্ছে। ইভেন হয়ে যাচ্ছে, তাহলে এইখান স্যার, থেকে এই টোটাল জোনটা থাকবে না। আবার তুমি এইখান থেকে দেখো, এখান থেকে ডান দিকে দেখাও, হ্যাঁ তাহলে আবার আবার তিনটে তাহলে হচ্ছে, আবার স্যার অড তাহলে হয়ে যাচ্ছে। এই পুরো জোনটাই মানে এখান থেকে শুরু করে ইনফিনিটি অব্দি সমস্ত পয়েন্টেরই একই, মাইনাস ইনফাইনাইট অব্দি থাকবে। মাইনাস ইনফিনিটি অব্দি এই পুরো জোনটাই কিন্তু রুট লোকাসের ওপর থাকবে। আচ্ছা। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে এই যে যে পোলটা কনক্লুশন নিয়ে মানে অড নাম্বার, তাই তো? হ্যাঁ অড হতে হবে, ডান দিকে তাকাতে হবে, এবং ডান দিয়ে তাকালে যদি আমি অড নাম্বার অফ পাই ওপেন লুপ পোলস প্লাস ওপেন লুপ জিরোস, তাহলে আমি একটু আগে যেটা নিয়ে আমার কনফিউশন হচ্ছিল যে এই যে পোলটা অরিজিনে যে পোলটা আছে সেখান থেকে লোকাসটা ডান দিকে বেরোবে না বাঁ দিকে বেরোবে, এবার আমার উত্তরটা দাও কোন দিকে বেরোবে? বাঁদিকে। বাঁ দিকে বেরোবে, তার কারণ হচ্ছে ডান দিকে তো লোকাসই নেই, ওখানে থাকতেই পারে না, সেই জন্য এটা বাঁ দিকে বেরোবে। এবার অ্যারোটা আমাকে বাঁ দিকে দিতে হবে। সিমিলারলি এটাও তো রিয়েল অ্যাক্সিসের ওপরে পোল -1 এ যেটা আছে, কিন্তু সেখান থেকে আবার বাঁ দিকে যেতে পারে না, হ্যাঁ। বাঁ দিকে কোনো লোকাস থাকতে পারে না, তাহলে সেখান থেকে কোন দিকে বেরোবে? ডান দিকে বেরোবে। আচ্ছা। সিমিলারলি এখান থেকে কোন দিকে বেরোবে? ডান দিকে বেরোতে পারে না, তাহলে এখান থেকে বাঁ দিকে বেরোবে। কি সবাই বুঝতে পেরেছো? রিয়েল অ্যাক্সিসের ওপর কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যদি ডান দিকে তাকাও, যদি তুমি অড নাম্বার অফ ওপেন লুপ পোলস প্লাস ওপেন লুপ জিরোস পাও, তাহলে সেই পার্টিকুলার পয়েন্টটা রুট লোকাসে এক্সিস্ট করে। দিস ইজ দ্য স্টেটমেন্ট। ঠিক আছে। ওকে, কিন্তু স্যার এই দিকেরটা তো ইনফিনিটিতে যাচ্ছে না। কোনটা? কোন স্যার দিকে এই মাঝখানেরটা তো কোনটা ইনফিনিটি? স্যার এখনো তিনটে ব্রাঞ্চই তো
এইটা তো বল- স্যার ইনফিনিটির দিকেই যাচ্ছে, মানে -2 এরটা এটা বোঝা যাচ্ছে, বাট এই আচ্ছা দিকেরটা কিভাবে এবার যাবে? আমাকে বলো হাউ মেনি ব্রাঞ্চেস উইল টেন্ড টু ইনফিনিটি? হাউ মেনি ব্রাঞ্চেস উইল three. টেন্ড? এম এম কত এখানে? এম এখানে Three. 3 n 0, তাহলে স্যার 3 N0 হচ্ছে অ্যান্সার। হাউ মেনি ইনফিনিটিতে কটা যাবে? m মাইনাস n, দ্যাট মিনস 3। তাহলে তিনটে ব্রাঞ্চে ইনফিনিটিতে যাবে। তাহলে একটা তো আমরা বুঝতেই পারছি -2 থেকে যেটা শুরু হয়েছে সেটা ইনফিনিটির দিকেই যেন যাচ্ছে, শুরু থেকেই সেটা ইনফিনিটিতে যাচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বাকি যে দুটো রুট মানে 0তে আর -1-এ যে দুটো রুট রয়েছে, সেখান থেকে যে দুটো লোকাস তৈরি হয়েছে, সেই দুটো তাহলে কোন পথে ইনফিনিটিতে যাবে? ইনফিনিটি মানে হচ্ছে স্বর্গ। তো স্বর্গে যেতে গেলে আমাদের জানি যে একটা গাইডলাইন লাগে। হ্যাঁ, সেই গাইডলাইনটা কি? সেই গাইডলাইনটা হচ্ছে তোমাকে সৎ পথে চলতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে তুমি স্বর্গে যেতে পারো। আর তুমি যদি সব গাইডলাইন না মানো, তাহলে তুমি স্বর্গে যেতে পারবে না, নরকে চলে যেতে হবে। তো এখানেও যারা মানে জন্ম থেকেই সৎ হয়, যেমন এই যে -2-তে যে পোলটা রয়েছে, এ ধরো জন্ম থেকেই খুব সৎ এবং জন্ম থেকেই গাইডলাইন মেনে চলেছে, ফলে ও −ইনফিনিটিতে যাচ্ছে, মানে স্বর্গে যাচ্ছে। কিন্তু এই দুটো কিন্তু করছে না, এই দুটো সব নিয়ম কানুন মানে না, ফলে একটু মাঝে মধ্যে একটু মারপিট টারপিট করে করে কিন্তু আলটিমেটলি যখন বয়স হয়ে যাবে, তখন তারা সৎ হয়ে যাবে এবং সব গাইডলাইন মানবে, ধর্ম সংকীর্তন করবে, করে তারপর স্বর্গে যাবে। যাই হোক, তো সেই রকম আমাদের গাইডলাইন গুলো এখানে তৈরি করতে হবে। তো আমরা এইটুকানি জানি যে এখানে তিনটেই স্বর্গে যাবে, মানে তিনটেই ইনফিনিটিতে যাবে। সেইটা আমরা বার করে ফেলেছি যে কটা ইনফিনিটিতে যাবে। ইনফিনিটিতে কটা যাবে না, তিনটেই যাবে। এবার তিনটের জন্য তিনটে নিশ্চয়ই গাইডলাইন থাকবে আলাদা আলাদা। সেই তিনটে গাইডলাইন বার করব, সেগুলোকে আমরা এখানে বলি অ্যাসিম্পটোটস। অ্যাসিম্পটোটস, ওকে। তো সেই অ্যাসিম্পটোটস এখানে কটা হবে তাহলে? অ্যাসিম্পটোট গুলো কি বলতে পারো? যে এটা হচ্ছে গাইডলাইন, গাইড টু ইনফিনিটি। তাহলে এখানে কটা অ্যাসিম্পটোটস হবে? না, কতগুলো ইনফিনিটি যাচ্ছে তার উপর। তাহলে we will have 3 asymptotes here. তিনটে তিনটে ইনফিনিটিতে যাচ্ছে, তাই না? তাহলে এখানে তিনটে অ্যাসিম্পটোটস থাকবে, বুঝতে পেরেছো? মানে তিনটেই তো স্বর্গে যাবে। তো ঠিক আছে, এইবার সেই যে গাইডলাইন গুলো কোথা থেকে তৈরি হবে সেটা আমাদের বার করতে হবে, বুঝতে পেরেছো? যে এই যে তিনটে অ্যাসিম্পটোট তৈরি হবে, ফ্রম হোয়ার, কোথা থেকে তৈরি হবে? সেই পয়েন্টটাকে আমরা বলি সেন্ট্রয়েড, যেখান থেকে এই তিনটে অ্যাসিম্পটোটস তৈরি হয়। ওকে, তো সেন্ট্রয়েডটা আমরা কি করে বার করব? সেন্ট্রয়েড বার করার ফর্মুলা হচ্ছে, দাঁড়াও এটা হ্যান্ড করে রয়েছে, হ্যাঁ দাঁড়াও। সেন্ট্রয়েড বার করার ফর্মুলাটা হচ্ছে সিগমা সি ইকুয়ালস টু সামেশন অফ পোলস মাইনাস সামেশন অফ জিরোস। আমি জিরোটা লিখছি এটা ওপেন লুপ বোঝানোর জন্য, ডিভাইডেড বাই এম মাইনাস এন। বুঝতে পেরেছো? সামেশন অফ পোলস মাইনাস সামেশন অফ জিরোস ডিভাইডেড বাই এম মাইনাস। ওকে, তাহলে সামেশন অফ পোল করলে কি হয়? এখানে কি কি পোল আছে? 0, -1,
-2 কি তাই তো? স্যার ভ্যালু গুলো সামেশন হ্যাঁ হ্যাঁ, পোল মানে ভ্যালু গুলো, পোলস এর ভ্যালু গুলো। ভ্যালু গুলো, নাম্বারটা তো নিচে আছে। জিরোর ভ্যালু কত এখানে? 0 একটাও নেই, তাহলে ভ্যালু 0। 0 মাইনাস m - n কত? 3 - 0। তাহলে ওপরে কি আছে? 3 নিচে কি? তাহলে কত হবে? মাইনাস -1 তাহলে এই -1 থেকে Minus অ্যাকচুয়ালি ওই যে গাইডলাইন গুলো, মানে স্বর্গে যাওয়ার যে পথটা, সেটা তৈরি হবে। তাহলে সেইটা হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে এটাকে আমরা বলি সেন্ট্রয়েড। তাহলে এইখানে আমাদের সেন্ট্রয়েডটা আছে, যেটাকে আমরা বলি সিগমা সি সেন্ট্রয়েড, এটা আছে -1। এবার এইখান থেকে আমাকে ওই ইনফিনিটির তে যাওয়ার 3টে রাস্তা তৈরি করতে হবে, সবার জন্য আলাদা রাস্তা। যতজন যাবে তাদের জন্য আলাদা আলাদা রাস্তা, কিন্তু সবাই ইনফিনিটিতেই যাবে। ওকে, তাহলে ওইখান থেকে তাহলে 3টে রাস্তা তৈরি হবে বা 3টে স্ট্রেট লাইন তৈরি হবে। সিগমা সি থেকে 3টে স্ট্রেট লাইন তৈরি হবে। সেই 3টে স্ট্রেট লাইন গুলো কত অ্যাঙ্গেলে বেরোবে সেইটা বার করতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস। তাহলে সেন্ট্রয়েডের পরে আমরা যেটা পাবো, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস। ওকে, একটু হ্যাং করে রয়েছে এই বোর্ডটা, জানি না, ঠিক আছে। So now you have to find out the angle of asymptotes. অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটসটা কি করে বার করবে? সেটা হচ্ছে তোমার 2q + 1 into 180 divided by m - n। তো এখানে q এর ভ্যালু কত দূর বাড়বে? q এর ভ্যালু যতগুলো তোমার অ্যাসিম্পটোটস আছে ততগুলো বাড়বে, কিন্তু 0 থেকে স্টার্ট হবে। 0 1 2, কত দূর বাড়াবো? কটা ভ্যালু হবে বলো? অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস কটা হবে? কটা অ্যাসিম্পটোট আছে? ততগুলোই হবে। 3টে। তাহলে কত অব্দি ভ্যালু বাড়াবো আমি? 0 1 2 3 4 5, কত দূর বাড়াবো? 2 অবধি বাড়াবো। 2 অব্দি, সেই জন্য 2 অব্দি বাড়ালাম। তাহলে এবার কি = 0, q = 0 বসাও, কত অ্যাঙ্গেল হয় এটা? এই পার্টিকুলার প্রবলেমের জন্য এটা 0 1 2 এই 3টে ভ্যালু হয় q এর ভ্যালু। বলো, 60 ডিগ্রি হচ্ছে, এটা 60 ডিগ্রি হবে। q = 0 এর জন্য 60 ডিগ্রি হবে। q = 1 এর জন্য কত হবে? 180 ডিগ্রি হচ্ছে। 180 ডিগ্রি হচ্ছে। q = 2 এর জন্য কত হবে? 300 ডিগ্রি হচ্ছে। 300 ডিগ্রি। বা 300 ডিগ্রিটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি -60 ডিগ্রি। কি বলতে পারি না? -60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার 3টে অ্যাসিম্পটোটিক অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে কোথা থেকে বেরোবে এই 3টে লাইন? এই 3টে স্ট্রেট লাইন, স্বর্গে যাওয়ার 3টে পথ কোথা থেকে বেরোবে? এইখান থেকে বেরোবে। একটা বেরোবে 60 ডিগ্রি থেকে, এই যে একটা স্বর্গে যাওয়ার পথ হলো যার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তারপরেরটা যাবে, যেতেই হবে 180 তে, একটা থাকতেই হবে, কেন 180 তে অলরেডি একটা স্বর্গে যাওয়া শুরু হয়ে গেছে একজনের। তাহলে 180 তে একটা অ্যাসিম্পটোট থাকবেই থাকবে, আর একটা থাকবে কত? -60। তাহলে দিস ইজ দ্য -60 ডিগ্রি। Okay, and this is the 180 degree. So there will be 3 asymptotes, and your locus will follow the asymptotes for higher value of gain k.
কে এর ভ্যালু যত বড় হবে তত ওটা অ্যাসিম্পটোটস এর দিকে ফলো করবে। মানে আমাদের যে ধর্ম সেটাই, মানে আমাদের যে নেচার সেটাই। আমরা যখন একটু আমাদের অল্প বয়স থাকে তো আমরা বেশি একটা ধর্ম জ্ঞান করি না, কিন্তু যত বয়স বাড়ে 60-70 তখন আস্তে আস্তে আমরা ধর্মের প্রতি অনেক বেশি হয়ে যাই, যাতে আমরা স্বর্গে যেতে পারি, সৎ হওয়ার চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি, যাতে আমরা আস্তে আস্তে স্বর্গের দিকে যেতে পারি, নরকে যাতে না যেতে পারি, তাই না? তো এখানেও ঠিক তাই, যত কে এর ভ্যালু বাড়বে তত ওরা আস্তে আস্তে, দেখো শুরুতে এইখানে যে জিরোর যে পোলটা আর -1 এর যে পোলটা, তারা কিন্তু মোটেই অ্যাসিম্পটোট ধরে বেরোয়নি, যদিও -2 এর পোলটা অ্যাসিম্পটোট ধরেই বেরিয়েছে, কিন্তু জিরোর পোলটাও বেরোয়নি, -1 এর পোলটাও বেরোয়নি। বুঝতে পেরেছো? তারা কি করছে, তারা পরস্পরের দিকে বেরিয়েছে, একটা এদিকে একটা এদিকে। তাহলে এই পরস্পরের দিকে বেরোনোতে কি হবে, দুটো এমন 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 কোনো একটা কে এর ভ্যালু হবে যাতে দুটো একই জায়গায় চলে আসবে, দুটো লোকাস একই জায়গায় চলে আসবে এবং সেখানে অ্যাক্সিডেন্টটা হবে। সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি হবে, একজন ওপর দিকে চলে যাবে, বলবে না অনেক হয়েছে এবার অ্যাসিম্পটোট ফলো করি, কিন্তু তখনও তো অ্যাসিম্পটোটের সাথে অনেক ডিফারেন্স তৈরি হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে সে অ্যাসিম্পটোট ধরে যাবে, আবার আরেকজন বলবে নিচ দিয়ে অ্যাসিম্পটোট দিয়ে আস্তে আস্তে অ্যাসিম্পটোট দিকে যাবে। বুঝতে পেরেছো? সো দিস উইল বি দ্য রুট লোকাস। এক্স্যাক্টলি কি হবে সেটা আমি আরো অনেকগুলো স্টেপ আছে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এই জায়গাটা বুঝতে পারছো, আমি ঠিক এখানে আঁকাটা মানে এ হচ্ছে না, এই যত আস্তে আস্তে কে এর ভ্যালু বাড়ছে, দেখো কে এর ভ্যালু এইখানে কত, যখন এই ক্রস গুলো মানে ড্র করেছি তখন কে এর ভ্যালু কত ছিল, 0 ছিল। 0 স্যার। একটু আগেই বললাম যে ওপেন লুপ বলে কে এর ভ্যালু গুলো সব 0, তাহলে এখানে আমরা 0 লিখতেই পারি, এগুলো সব কে এর ভ্যালু 0। এবার এই এই যে এখান থেকে বাঁ দিকে বেরোচ্ছে মানে কি, কে এর ভ্যালু যত বাড়ছে তত ওটা বাঁ দিকে যাচ্ছে, বা -1 থেকে ডান দিকে যাচ্ছে, মানে কি কে এর ভ্যালু যত বাড়ছে তত ওটা ডান দিকে যাচ্ছে। ধরো কে এর কোনো একটা ভ্যালুর জন্য ওরা দুটো একই জায়গায় চলে এলো, বুঝতে পেরেছো? দুটো একই জায়গায় চলে এলো, তো হতেই পারে তো, তাই না? তুই বুঝতে পারছো আমি কি বলছি? এর কোনো একটা ভ্যালুর জন্য দুটো একই জায়গায় চলে আসতে পারে, সেটা আমাদের বার করতে হবে যে কোন কে এর কোন ভ্যালুর জন্য ওরা দুটো একই জায়গায় চলে আসবে। ওকে, তো সেটা কি করে বার করব, আমরা একটু আগেই যেটা বলছিলাম যার জন্য আমরা এত কিছু করছি, সেটা হচ্ছে ক্লোজ লুপ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন 1 + GS। তাহলে এখানে 1 + GS মানে কি, বলো? তার মানে কি, Closed loop system। এটাই তো ক্লোজ লুপ, প্লাস কি হয়ে যাবে, প্লাস কে ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা, আচ্ছা, তাহলে কে ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, বা না কিউ হবে, তাই না? এটা হুম, স্কয়ার। কিউ তাহলে কে ইকুয়ালস টু এটা লেখা যায়, বুঝতে পেরেছো? এবার কি করতে হবে, এই কেটাকে এস এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, করে ফেলো সবাই। That means we have to find out dk ds and we have to equate to 0. তাহলে dk ds করলে কি হয়, এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, এটাকে ডেরিভেটিভ করলে হয় -2a²
মাইনাস minus সিক্স 2s এস, square plus তাই না? মাইনাস 3s square বলতে স্যার ওটা হ্যাঁ মাইনাস 3s 3s square স্কোয়ার স্যার হবে তো। ওকে, মাইনাস 3s স্কোয়ার মাইনাস 6s মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা তো আগেই 2 করা আছে। তাহলে এটা হচ্ছে মেইন জিনিস, ডিকেডিএস ইকুয়ালস টু 0। তাহলে এবারে একটা ইকুয়েশন পেলাম, সেকেন্ড অর্ডার ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা কি? এস স্কোয়ার প্লাস 6s প্লাস 2 ইকুয়ালস টু 0। এবারে ইকুয়েশনের এই ইকুয়েশনের রুট বার করো দেখি কিরকম পারো। না পারলে সিম্পল সিদ্ধারাচার্য ইউজ করো। s ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার minus 4ac, 4 into 2 into 3 divided by 2 into 3, তাই না? তাহলে কি হচ্ছে? -1 প্লাস মাইনাস 36 মাইনাস কত এটা 24, তাহলে 12। রুট মানে 12 হচ্ছে 12 মানে কি 4 into 3 2 root 3 2 root 2 কেটে গেল, তাহলে 1/√3 হবে না? হ্যাঁ 1/√3 হচ্ছে তাহলে দুটো রুট পাবে, কি কি রুট পাবে? একটা হচ্ছে -1 মাইনাস 1/√3, একটা হচ্ছে -1 প্লাস 1/√3। তাহলে এই দুটো বার করো, কি কি হচ্ছে এক্স্যাক্টলি বার করো। একটা হচ্ছে -1 পয়েন্ট না -2.732, 732 আর একটা কি হচ্ছে এটা হচ্ছে শুধু 0.732 মাইনাস। মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে? না স্যার মাইনাস না 0.732 হবে তো না প্লাস হবে স্যার 1.732 -1 আচ্ছা, হুম, দাদা কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা ভুল হয়েছে। থ্রি স্কোয়ার প্লাস 6s -2, ওকে। হুম এবার ডিকেডিএস টা 0 করো, দেখো কি হচ্ছে এক্স্যাক্টলি। মাইনাস বি রুট বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেখানে প্লাস হবে তো নাকি, না মাইনাস হবে? কোনটা স্যার স্যার দুটো রুটই তো মাইনাসে আসছে, একটা আসছে -1.57 আর একটা আসছে -0.42। হ্যাঁ সেটাই তো। এটা তাহলে কোথাও একটা আমরা গন্ডগোল করেছি এখানে। স্যার ওটা স্যার √3 ভ্যালুটা লিখেছে ওটা 1/√3 ভ্যালুটা হবে স্যার ওটা ভুল হয়েছে ওটা 1/√3 ভ্যালুটা হবে হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট, ওখানেই গন্ডগোলটা হয়েছে। আমি স্যার ওটা ওটা √3 ভ্যালু হয়ে হ্যাঁ গেছে না? সেটাই, আপনি স্যার ওই ভ্যালু হয়ে গেছে সেটাই, হ্যাঁ। তাহলে ভ্যালু গুলো দুটোই বলো আর মাইনাসে আসছে। দুটোই মাইনাস আছে, বলো তো ভ্যালু গুলো কি কি? হ্যাঁ -1.57 হুম, আর -4.22। 0.422। হ্যাঁ হ্যাঁ 0.42।
বুঝতে পেরেছো? তাহলে এটা কি বের করছি? এটা বার করছি আমরা এই যে দুটো রুট পরস্পরের দিকে আসছে, দুটো রুট থেকে দুটো লোকাস বেরিয়ে যে পরস্পরের দিকে আসছে, সেটা এসে একটা জায়গায় দুটো এক জায়গা মিট করবে, সেই মিটিং পয়েন্টটা বার করতে চাইছি। তাহলে সেই মিটিং পয়েন্টটা বার করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে মানে 1+gs টাকে কে এর ফর্মে লিখতে হবে, কে ইকুয়ালস টু সামথিং এই ফর্মে লিখতে হবে, করে তারপর ডিকে ডিএস মানে কেটাকে এস এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, করে 0 করতে হবে এবং সেই ইকুয়েশনের রুটটা বার করতে হবে। যে রুটটা বেরোলো, একটা তো রুট বেরোয়নি, দুটো রুট বেরিয়েছে। এবার এখানে তুমি বুঝতেই পারছো যে এখানে কিন্তু একটা রুট থেকেই বেরোবে, এবং সেই রুটটা কত? তাহলে আমাদের দুটো রুট বেরিয়েছে, ডিকেডিএস এর দুটো রুট বেরিয়েছে, এই ইকুয়েশনে দুটো রুট বেরিয়েছে। একটা হচ্ছে -1.577 আর একটা হচ্ছে -4.23, মানে সরি -0.423। কোনটা অ্যাকচুয়ালি হবে? কারণ বাঁদিকে তো লোকাস নেই। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার এখানে, তাহলে দিস ইজ ইয়োর wrong one and this is the right one. So this is how you have to select. Okay, তাহলে this is called the breakaway point. This is called the breakaway point. So this is called the breakaway point, and that is found out by taking the derivative of k with respect to s and equate it to 0, and then you have to solve the equation. তাহলে এই যে পয়েন্টটা আমরা লিখেছি, এটার অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট কত? -0.423। মোটামুটি দেখো সেরকমই বেরিয়েছে, 1 আর 0 মাঝামাঝি একটা পয়েন্ট, -1 আর 0, সেটা হচ্ছে -4.423। সো দিস ইজ দ্য ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। তাহলে এই যে দুপাশ থেকে দুটো লোকাস এসছে, এসে তারা মিট করবে কোথায়? মিট করবে হচ্ছে -0.423 তে। তারপর একটা 90 ডিগ্রিতে ওপর দিকে বেরোবে আর একটা 90 ডিগ্রিতে নিচের দিকে বেরোবে। In the breakaway point, two locus changes their direction in 90 degrees. বুঝতে পেরেছো? এটা যে অ্যাসিম্পটোটে যে অ্যাঙ্গেল গুলো বের করলাম, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স আছে। এটা তো অ্যাসিম্পটোটটা তো কোনো লোকাস নয়। Asymptote is not a locus. Asymptote is a guideline for the locus. আচ্ছা, সেই জন্য ওটা ব্লুতে আঁকা আছে, আর লোকাস গুলো আমরা গ্রিনে আঁকছি। বুঝতে পেরেছো? লোকাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি রুট গুলো, যে ভ্যালু গুলো হবে সেই ভ্যালু গুলো তো আমরা সমস্ত পয়েন্টে বার করতে পারবো না। যদি হতো তাহলে অনেক ভালো হতো, মানে 0-তে একটা বার করলাম, 0.1, 0.2, 0.3, 0.4, -1, 1.2, 1.3, সমস্ত ইনফিনিটি অবধি তুমি অন্তত 1 লাখ পয়েন্টের বার করো, করে তারপর আস্তে আস্তে পয়েন্ট গুলো বসাতে যাও। সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। আমরা কি করতে চাইছি? একটা দুটো পয়েন্ট বার করে আমরা বোঝার চেষ্টা করছি যে লোকাস গুলো কে এর বিভিন্ন ভ্যালুর জন্য কোন দিক দিয়ে যাবে, মানে কে এর ভ্যালু যত বাড়বে তত লোকাস গুলো কোন পথ দিয়ে যাবে, এইটা বোঝার চেষ্টা করছি আমরা। বুঝতে পেরেছো? আর ভ্যালুটা যেহেতু একের থেকে বেশি আছে, তাই জন্য আমরা ভ্যালুটাকে ইগনোর করে এই যেটা ইন বিটুইন পড়ছে সেটাকে আমরা নিচ্ছি। হ্যাঁ বলো, আরেকজন কিছু বলছিলে? মানে স্যার বলছি যে এই -1.5টাকে আমরা ইগনোর করলাম, কারণ ওটা হচ্ছে আমার এই দুটো মিডওয়েতে পড়ছে না, ওটা বাইরে চলে যাচ্ছে। ওখানে লোকাসটা এক্সিস্টই করে না, -1.577 এ কোনো লোকাস এক্সিস্ট করে না। যদি করতো তাহলে আমি নিতাম। তাহলে -1.577 পয়েন্ট কোনটা? -1 আর -2 এর মধ্যে। -1 আর -2 এর মধ্যে লোকাস থাকবে কি থাকবে না, এটা আমরা প্রথমেই বার করে ফেলেছি যে থাকবে না। কেননা ওখান থেকে ডান দিকে তাকালে ইভেন নাম্বার অফ রুটস থাকছে, ইভেন নাম্বার অফ ওপেন লুপ রুটস থাকছে, সেই জন্য ওটা থাকবে না। Okay. Sometimes the breakaway point that we found out that lies on the
কমপ্লেক্স প্লেন, so that creates the problem. আমরা যেমন রিয়েল অ্যাক্সিসে কোনো রুট থাকবে না, কোনো লোকাস থাকবে কি থাকবে না সেটা তো শুরুতেই বার করে ফেলছি, কিন্তু কমপ্লেক্স প্লেনে কোনো লোকাস থাকবে কি থাকবে না সেটা কিন্তু বার করা যায় না। সেসব ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। সেসব ক্ষেত্রে অন্য উপায় আছে যেটা করে আমরা বার করতে পারি যে ওই কোনো একটা পয়েন্ট রাইট পয়েন্ট না রং পয়েন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইটা একটা হলো ব্রেক আওয়ে পয়েন্টটা বুঝে গেলে যে কোন পয়েন্টটা থেকে তাহলে অ্যাকচুয়ালি ওরা ভাঙতে শুরু করছে, মানে ওই মানে অ্যাসিম্পটোটিকের দিকে রওনা হওয়া শুরু হচ্ছে। শুরুতে তো একদমই উল্টো দিকে শুরু হয়েছে, অ্যাসিম্পটোটের দিকেই যায়নি। তারপরে একটা সময় পরে তারা ভেঙে আস্তে আস্তে এবার অ্যাসিম্পটোটের দিকে যাচ্ছে, তাই না? এই অ্যাসিম্পটোটের দিকে যেতে যেতে কোনো একটা সময় ওরা জিওমেগা অ্যাক্সিসকে ক্রস করছে। কি বুঝতে পেরেছো? স্যার বলছি ব্রেক অ্যাওয়ে পয়েন্ট থেকে অ্যাঙ্গেলটা কি হবে? ওটা স্যার মানে কোনো অ্যাঙ্গেল ব্রেক অ্যাওয়ে জাস্ট পয়েন্ট অ্যাসিম্পটোটের প্যারালাল করে দেবো? না, অ্যাসিম্পটোটে প্যারালাল কেন হবে? বললাম যে 90 ডিগ্রি। এই দেখো, এখান থেকে একটা লোকাস এলো, এখান থেকে দাঁড়াও, এখান থেকে একটা লোকাস এলো, এসে যে এখানে মিট করলো, তারপর ওরা এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে ভাঙবে। আচ্ছা, ওকে, তারপরে স্যার ওই অ্যাসিম্পটোটের প্যারালাল হবে, তাই তো? হ্যাঁ। এবার ভালো করে বোঝো, এবার যদি তিনটে রুট আসে, মানে স্যার তারপরে যেটা আপনি এঁকেছেন ওটা দাঁড়া আমি বলে নিই একটু, তিনটে রুট যদি আসতো এই রকম, হ্যাঁ, তাহলে তারা 360 তে ভাঙতো, মানে সরি 120 অ্যাঙ্গেলে ভাঙতো, মানে একটা এদিকে একটা এদিকে আর একটা এদিকে। সেটা আমরা যখন একটা পার্টিকুলার প্রবলেম নেব তখন বুঝতে হবে। হ্যাঁ, তুমি কি বলছিলে এবার বল। আমি বলছি স্যার এই যে 90 ডিগ্রিতে মানে ধরুন উঠলো, এবার কতটা গিয়ে ও প্যারালাল হবে আমি সেটাই বলছি। ওই অ্যাসিম্পটোট ধরে যাবে কত দূর গিয়ে? হ্যাঁ মানে 90 ডিগ্রিতে তো উঠলো, মানে ধরুন পয়েন্ট মানে আপনারা কোন পিরিয়ড থেকে ওই এটা ধরবেন? মানে অ্যাসিম্পটোটকে কোথায় গিয়ে ধরবে সেটা আমার জানা দরকার নেই। যত তোমাকে দেখাতে হবে যত মানে মানে কে এর ভ্যালু বাড়তে বাড়তে যাচ্ছে তত অ্যাসিম্পটোটের দিকে যাচ্ছে, এটা দেখালেই হবে। তুমি এইটা বার করতে পারো যে এই পয়েন্টটা দ্বারা এটা মুছে গেল, এই পয়েন্টটা বার করতে পারো, এই যে কোথায় গিয়ে এটা ক্রস করছে এই পয়েন্টটা বার করতে পারো, কোথায় এটা ইমাজিনারি অ্যাক্সিসকে ক্রস করছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যখন এই রুটটা ইমাজিনারি অ্যাক্সিস ক্রস করবে তখনই কিন্তু সিস্টেমের ইনস্টেবিলিটি স্টার্ট হয়ে যাবে, তাই না? দেখো আমি যদি তোমাকে বলি যে কে এর ভ্যালু 0 এর জন্য সিস্টেমটা স্টেবল না আনস্টেবল, কে এর ভ্যালু 0 এর জন্য সিস্টেমটা স্টেবল, তাই তো? কে এর ভ্যালু যত বাড়ছে তাও সিস্টেমটা স্টেবল, কেননা লোকাস গুলো বা রুটের ভ্যালু গুলো সবই তো লেফট হাফে থাকছে। কিন্তু এই যে পয়েন্টটা যখনই ওটা জেওমেগা অ্যাক্সিস কে ক্রস করবে তখনই তো ওটা ডান দিকে চলে আসছে, বুঝতে পেরেছো? তখন তাহলে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। আমরা জানি যে ডান দিকে জিওমেগা অ্যাক্সিসের ডান দিকের জায়গাটা হচ্ছে ইনস্টেবিলিটির জোন। তাহলে সেই পয়েন্টটা আমাকে বার করতে হবে যে কে এর ভ্যালুর কতর জন্য সিস্টেমটা আনস্টেবল হবে, বুঝতে পেরেছো? সেটা আমরা কি করে বার করি? সেটা সিম্পলি রাউথ হার্ডউইচ ক্রাইটেরিয়া দিয়ে বার করি। যেবার একটু আগে আমরা এর আগে ক্লাসে করেছিলাম যে কে এর কোন ভ্যালুর জন্য সিস্টেমটা মার্জিনালি স্টেবল হয়, কে এর কত ভ্যালুর জন্য মানে আনস্টেবল হয়, মনে আছে? সেরকম করে বার করতে হবে। তাহলে কি করে বার করব? আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হচ্ছে s into s plus 1 into s plus 2 plus k equals to 0। এটা ক্লোজ লুপের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার মানে হচ্ছে x কিউব প্লাস 6s স্কয়ার প্লাস 3s না কত জানো 2s
k equals to 0. ওকে, এবার এখান থেকে তোমরা মনে আছে বার করেছিলে যে কে এর কোন ভ্যালুর জন্য সিস্টেমটা ওমেগা অ্যাক্সিস কে ক্রস করবে? 1 2 6 k, তারপরে বলো 1 2 6 k 12 মাইনাস k by 6 না, গন্ডগোল হচ্ছে এখানে। দেখো তো এটা ঠিক করলাম কিনা, ভুল করেছি আমি, এখানে 3 হবে। You are not checking the equation. So this will be 3, I think. আচ্ছা ঠিক আছে। So 6 minus k by 3 and this will be k. Okay, তাহলে মার্জিনালি স্টেবল কখন হবে? যখন 6 minus k by 3 এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলেই তো সমস্ত এলিমেন্ট গুলো একই রো, সমস্ত এলিমেন্ট গুলো 0 হয়, আমরা ওটাকে বলতে পারি যে মার্জিনালি স্টেবল সিস্টেম। তাহলে k এর কোন ভ্যালুর জন্য ওটা মার্জিনালি স্টেবল হবে? k equals to 6 এর জন্য। তাহলে ওই যে ওমেগা অ্যাক্সিস কে যে ক্রস করছে ওই পয়েন্টে k এর ভ্যালু কত? k equals to 6। এখানে k এর ভ্যালু হচ্ছে 6। বুঝতে পেরেছো? তাহলে k এর ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, যখন 0 ছিল তখন এখানে রয়েছে, k এর ভ্যালু যখন 1 হলো তখন একটু এটা বাঁ দিকে সরলো, এটা একটু ডান দিকে সরলো, এটা একটু বাঁ দিকে সরলো। k এর ভ্যালু যখন 3 হলো একটু এদিকে সরলো। আস্তে আস্তে k এর কোনো একটা ভ্যালুর জন্য ব্রেক আওয়ে হবে, মানে ওটা কমপ্লেক্স প্লেনের দিকে যাওয়া শুরু করবে। তারপর k এর ভ্যালু যখন 6 হবে তখন ওটা এই ইমাজিনারি অ্যাক্সিস কে ক্রস করবে। তাহলে আমরা যদি বলি তাহলে এইখানে k এর ভ্যালু কত? এখানে k এর ভ্যালু মাস্ট বি গ্রেটার দ্যান 6। এখানে k এর ভ্যালু কত? এখানে k এর ভ্যালু মাস্ট বি গ্রেটার দ্যান 6। কারণ 6 এ তো অলরেডি ওটা ওমেগা অ্যাক্সিস কে ক্রস করে চলে এসেছে। বুঝতে পেরেছো? ওকে, তো এইভাবে আমরা বার করতে পারি যে যদি কোনো এই পার্টিকুলার সিস্টেমটা দেখতে পাচ্ছি যে অ্যাসিম্পটোটটা ওমেগা অ্যাক্সিস কে ক্রস করছে, যদি অ্যাসিম্পটোটটা ওমেগা অ্যাক্সিস কে ক্রস করে তাহলে লোকাসটাও নিশ্চয়ই ওমেগা অ্যাক্সিস কে ক্রস করবে। সেই জন্যই কিন্তু আমি ওমেগা অ্যাক্সিস কে কোথায় ক্রস করছে সেই পয়েন্টটা আমি বার করলাম, না হলে নাও বার করতে হতে পারত। যদি অ্যাসিম্পটোটটাই ওমেগা অ্যাক্সিস কে ক্রস না করে তাহলে লোকাসও ওমেগা অ্যাক্সিস কে ক্রস করবে না, তাহলে সিস্টেমটা কখনোই আনস্টেবল হবে না। কিন্তু এখানে দেখছি যে অ্যাসিম্পটোটটা যেহেতু ওমেগা অ্যাক্সিস কে ক্রস করেছে সেই জন্য লোকাসটাও ওমেগা অ্যাক্সিস কে ক্রস করবে। সেই জন্যই এই রাউথ-হারভিজ ক্রাইটেরিয়া দিয়ে আমরা ওই পয়েন্টটা বার করলাম যে কে কোন ভ্যালুর জন্য ওটা ওমেগা অ্যাক্সিস কে ক্রস করবে। শুধু তাই নয়, যে কে এর ভ্যালু যদি 6 হয় মানে অ্যাকচুয়ালি এই ওমেগা অ্যাক্সিস এর পয়েন্টটা কত সেটাও কিন্তু আমরা বার করতে পারি। সেটা কি? সেটা কি করে বার করতে হয়? সেটা অক্সিলারি ইকুয়েশন দিয়ে বার করতে হবে। অক্সিলারি ইকুয়েশনটা কি? তার আগের এটা দিয়ে, মানে 3a স্কয়ার প্লাস k ইকুয়ালস টু 0, so this is called the auxiliary equation. k এর ভ্যালু তো আমরা জানি, 6 এর জন্যই আমরা বার করতে চাইছি। তাহলে s এর ভ্যালু কত? s এর ভ্যালু প্লাস মাইনাস j√2। তাহলে এইখানেই হচ্ছে তোমার ওইটা ক্রস করছে। তাহলে যেখানে আমরা দেখালাম একটু আগে k এর ভ্যালু 6, তাহলে সেখানে রুটের ভ্যালু কত? প্লাস মাইনাস j√2। মানে এখানে রুটের ভ্যালুটা হচ্ছে j√2 মাইনাস j√2 প্লাস j√2 মাইনাস j। বুঝতে পারছো?
দেখো বুঝতে না পারলে জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ একবার বলুন স্যার জানি। কোন জায়গাটা বলবো বলো? এই যে স্যার যে আমি যে ভ্যালুটা বের করলাম জাস্ট ওই ইকুয়েশন থেকে, মানে হ্যাঁ যে পয়েন্টটা আমার ক্রস করছে হ্যাঁ যে পয়েন্টটা মানে ক্রস করছে সেই পয়েন্টটা আমরা কি করে বার করি? রাউথ-হারভিচ ক্রাইটেরিয়াতে আমরা ডিসকাস করেছি। এই পয়েন্টটাকে বলে হয় মার্জিনালি স্টেবল পয়েন্ট বা পয়েন্ট অফ সাস্টেন অসিলেশন। মার্জিনালি স্টেবল আচ্ছা পয়েন্ট, তো সেটা কি করে বার করা হয়? সেটা মানে হচ্ছে রাউথ-হারভিচ ক্রাইটেরিয়া রেসপেক্টে রাউথ অ্যারের কোনো একটা রোর প্রত্যেকটা এলিমেন্ট 0। তাহলে হ্যাঁ স্যার, আমরা ধরে নিয়েছি যে ওটা বলুন পরেরটা বলছি। এটাও 0 এটাও 0। তাহলে এই দুটো যখন 0 হয় তখন আমরা কি করে সলভ করি? তার আগে যে রোটা আছে সেই রো দিয়ে আমরা একটা অক্সিলারি ইকুয়েশন বানাই, সেটাই এখানে লিখেছি। অক্সিলারি ইকুয়েশন 3a² + k = 0। এবার k টা তো আমরা 6 ধরেই নিয়েছি ওকে স্যার। মার্জিনালি স্টেবলের জন্য। তাহলে 3a² + 6 = 0 মানে হচ্ছে s = ±√2। বুঝতে পেরেছো? এটা বেসিক্যালি অক্সিলারি ওকে ইকুয়েশনটাকে স্যার। সলভ করে হ্যাঁ আমরা বার করলাম যে s এর কোন ভ্যালুতে ওরা ক্রস করছে ওমেগা এক্স। ওকে স্যার। Okay, so these are the points you have to remember. তাহলে প্রথম আমরা কি করলাম একটু যদি রিভাইজ করি, প্রথমে আমরা বার করলাম যে ওপেন লুপ পোলস কোথায় কোথায় আছে, ওপেন লুপ জিরোস কোথায় কোথায় আছে, এবং কতগুলো ওপেন লুপ পোলস রয়েছে, কতগুলো ওপেন লুপ জিরোস আছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। হাউ মেনি ওপেন লুপ পোলস, দ্যাট মিন্স m, and how many open loop zeros, that is n। এক্ষেত্রে m হচ্ছে 3, n হচ্ছে 0। তারপর বার করলাম কোথায় কোথায় ওপেন লুপ পোলস রয়েছে, 0, -1, -2। এগুলো হচ্ছে পোলের ভ্যালুগুলো, ওপেন লুপ পোলের ভ্যালু হয়ে গেল। এবার সেই ওপেন লুপ পোলগুলো এবার আমরা সিগমা জে ওমেগা প্লেন বা এস প্লেনে ড্র করে ফেললাম, যেটাকে আমরা পোল জিরো প্লট বলে থাকি। এবং আমরা জানি ওইগুলোই হচ্ছে রুট লোকাসের স্টার্টিং পয়েন্ট। সেই জন্য আমরা ওই ক্রস গুলো দিয়ে দিয়ে আমরা প্রথমে ওটাকে পোল জিরো প্লট করে ফেললাম। এবার নেক্সট যে নিয়মটা সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে, মানে আমরা এবার দেখতে চাইছি রিয়েল অ্যাক্সিসের কোথায় কোথায় রুট লোকাস এক্সিস্ট করে, কোথায় কোথায় এক্সিস্ট করে না। সেটা বার করার জন্য কি করব না, রিয়েল অ্যাক্সিসের কোনো একটা পয়েন্ট থেকে যদি ডান দিকে তাকাই, তাহলে যদি আমরা অড নাম্বার অফ ওপেন লুপ পোলস প্লাস জিরোস পাই, তাহলে সেই পয়েন্টটা রুট লোকাসে থাকবে। সেই অনুযায়ী আমরা এঁকে নিলাম যে রিয়েল অ্যাক্সিসের উপর কোথায় কোথায় গ্রিন লাইনটা এক্সিস্ট করে, মানে লোকাসটা এক্সিস্ট করে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হচ্ছে আমাকে দেখতে হবে রুট লোকাসের কতগুলো ব্রাঞ্চ ইনফিনিটিতে যাচ্ছে, রুট লোকাসের কতগুলো ব্রাঞ্চ ইনফিনিটিতে যাচ্ছে, তার হিসেবটা হচ্ছে m - n। আমি আগেই বলেছি। তাহলে m আর n টা তো আমরা অলরেডি জানি, তাহলে m - n করে পেয়ে যাবো যে কতগুলো লোকাস ইনফিনিটিতে যাচ্ছে। ঠিক আছে, এবার যতগুলো লোকাস ইনফিনিটিতে যাবে প্রত্যেকটার জন্য একটা করে স্ট্রেট লাইন থাকবে, সেই স্ট্রেট লাইন গুলোকে বলা হয় অ্যাসিম্পটোট। যদি দুটো রুট লোকাসে ব্রাঞ্চ ইনফিনিটিতে যায় তার জন্য দুটো স্ট্রেট লাইন থাকবে, যদি তিনটে যায় তিনটে স্ট্রেট লাইন থাকবে, যদি চারটে যায় চারটে স্ট্রেট লাইন থাকবে। তাহলে সেই স্ট্রেট লাইন গুলোকে যেহেতু আমরা অ্যাসিম্পটোটস বলি, তাহলে সেই এবার প্রশ্নটা হচ্ছে এই যে অ্যাসিম্পটোট গুলো আমরা আঁকবো, তাহলে কোন জায়গা থেকে আঁকবো এবং কত অ্যাঙ্গেলে আঁকবো। কোন জায়গা থেকে সেটাকে আমরা বলি সেন্ট্রয়েড, আর কত অ্যাঙ্গেলে আঁকবো সেটাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস। এই দুটো জিনিস আমাদের বার করতে হবে। তো এই দুটো জিনিসের ফর্মুলা আমি লিখে দিয়েছি, হ্যাঁ, সেন্ট্রয়েডের ফর্মুলা আর অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস এর ফর্মুলা। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে যদি লোকাস দুটো পরস্পরের দিকে বেরোয়, তার মানে হচ্ছে কোনো একটা পয়েন্টে তাদের ব্রেক অ্যাওয়ে হবে। বুঝতে পেরেছো? কোনো একটা পয়েন্টে তাদের ব্রেক অ্যাওয়ে হবে যদি লোকাস গুলো পরস্পরের দিকে বেরোয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে আর -1 থেকে লোকাস গুলো পরস্পরের দিকে বেরিয়েছে, তাহলে কোনো একটা পয়েন্টে গিয়ে ব্রেক অ্যাওয়ে হবে। সেই ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা আমরা বার করবো কিভাবে না, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে, ক্লোজড লুপের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে
কে এর ফর্মে লিখে কে ইকুয়ালস টু সামথিং এই ফর্মে লিখে তারপর তাকে ডেরিভেটিভ করে উইথ রেসপেক্ট টু এস ডিকে ডিএস ইকুয়ালস টু 0 এটা করে আমরা তার রুট বার করব করে দেখব যে ওই পয়েন্টে ব্রেকআওয়ে হচ্ছে কিনা যদি ওই পয়েন্টটা রুট লোকাসের ওপর থাকে তাহলে বুঝবে যে ব্রেকআওয়ে হচ্ছে না হলে হচ্ছে না যেমন এখানে -0.423 তে ব্রেকআওয়ে হচ্ছে এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট ফিফথ পয়েন্ট কি ফিফথ পয়েন্ট হচ্ছে যে যদি অ্যাসিম্পটোট গুলো জিওমেগা অ্যাক্সিস কে ক্রস করে তাহলে লোকাসটাও জিওমেগা অ্যাক্সিস কে ক্রস করবে তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে কেন আমি ক্রসিং পয়েন্টটা বার করতে চাইছি তার কারণ হচ্ছে জিওমেগা অ্যাক্সিস কে ক্রস করা মানে হচ্ছে সিস্টেমটা আনস্টেবল হয়ে গেল সেই জন্য সেই পয়েন্টটা আমাকে বার করতে হবে যে কে এর কোন ভ্যালুর জন্য এটা জিওমেগা অ্যাক্সিস কে ক্রস করছে এবং যে পয়েন্টে ক্রস করছে সেখানে ওই জিওমেগা অ্যাক্সিসের পয়েন্টটা কত যে কত মাইনাস যে কত সেইটা আমরা কি করে বার করি সেটা রাউথ হারউইচ ক্রাইটেরিয়া দিয়ে আমরা বার করি এটা হচ্ছে এই হচ্ছে 5টা পয়েন্ট আরো দুটো পয়েন্ট আছে দ্যাট ইজ ফর দ্য কমপ্লেক্স প্লেন দ্যাট আই উইল ডিসকাস ইন দ্য নেক্সট ক্লাস okay so you take simple problem like this for root locus and try to draw the locus in your exercise book okay বুঝতে পেরেছো তো আমি চেষ্টা করব তোমাদের কিছু প্রবলেম আজকেই দিয়ে দেওয়ার সেই প্রবলেম গুলো দিয়ে তোমরা নেক্সট দিন কয়েকটা রুট লোকাস তোমরা এঁকে নিয়ে আসবে ওকে Okay, sir. okay so if you have any question you can ask এই প্রত্যেকটা রুল যেগুলো বললাম এই কনস্ট্রাকশন রুট লোকাস কনস্ট্রাক্ট করার জন্য যে রুল গুলো বললাম 1 2 3 4 5 এই প্রত্যেকটা রুলেরই প্রুফ রয়েছে প্রমাণ রয়েছে এই প্রমাণগুলো আমি এই ক্লাসে ডিসকাস করলাম শুধু কনস্ট্রাকশন কি করে করতে হয় মেথডটা ডিসকাস করলাম স্যার ওই ডান দিকে তাকিয়ে ওই যে সবুজ লাইনের ব্যাপারটা যেটা বললেন ওইটা একটু আরেকবার রিপিট করলে খুব ভালো হয় স্যার মানে যেহেতু 0 পয়েন্ট থেকে বাঁ দিকে যখন আমি ফার্স্ট ডান দিকে আমি পয়েন্ট নিলাম ডান দিকে তাকালাম দেন ওইদিকে কিছু পাচ্ছি না দেন 0-র কাছে 0 লেফট সাইডে দাঁড়ালাম দেন ডান দিকে পেলাম এবার অ্যারো চিহ্নের ব্যাপারটা একটু স্যার যদি পরিষ্কার করে দেন আরেকবার আমি মানে একটুখানি বুঝতে পারলাম না কোথায় থাকবে তার সাথে অ্যারোর কোনো সম্পর্ক নেই তার সাথে গ্রিন লাইনটার সম্পর্ক তাহলে যেহেতু আমরা ধরো এই পয়েন্ট থেকে ডান দিকে তাকালে একটা থাকছে তার মানে হচ্ছে এই পয়েন্টে গ্রিন লাইন থাকবে তাহলে এই 0 থেকে -1 পুরোটার মধ্যেই একই কন্ডিশন পুরো যে কোনো পয়েন্টেই তুমি যদি দাঁড়াও দেখবে ডান দিকে একটাই পোল পাচ্ছ তার মানে সেখানে পুরো জোনটাতেই তোমার রুট লোকাস থাকবে তাহলে গ্রিন লাইনটা ওখানে থাকবে সেটা নিশ্চিত সিমিলারলি -1 আর -2 এর মধ্যে যে কোনো পয়েন্ট থেকে তুমি যদি ডান দিকে তাকাও দেখবে দুটো পাচ্ছ এবং দুইটা যেহেতু ইভেন নাম্বার তাহলে এই পুরো জোনটাই কিন্তু তোমার লোকাসে থাকবে না সেটা নিশ্চিত মানে এখানে কোনো গ্রিন লাইন থাকবে না সেটা নিশ্চিত এবার প্রশ্ন হচ্ছে এই অ্যারোটা কেন অ্যারোটা হচ্ছে আমরা জানি যে ওপেন লুপ পোল থেকে লোকাস গুলো অরিজিনেট করে সেই জন্য এইখান থেকে এই অ্যারোটা দেওয়া মানে হচ্ছে এই পোল থেকে অরিজিনেট করে বাঁ দিকে এসছে আর এখান থেকে ডান দিকে এসছে আমাদের তো অপশন দুটো পড়েছিল তা আমরা বলেইছি যে রিয়েল অ্যাক্সিসে কোনো যদি সিঙ্গেল পোল থাকে তাহলে সেখান থেকে লোকাসটা রিয়েল অ্যাক্সিস বরাবরই অরিজিনেট করবে প্রথমেই বলেছি রিয়েল অ্যাক্সিসের ওপর যদি কোনো সিঙ্গেল পোল থাকে তাহলে সেখান থেকে যখন লোকাসটা অরিজিনেট করবে তখন সেটা রিয়েল অ্যাক্সিস বরাবর অরিজিনেট করবে এবারে অপশন হচ্ছে দুটো আইদার ডান দিকে না বাঁ দিকে এবার ডান দিকে তো ধরো 0 থেকে ডান দিকে তো কোনো অপশনই নেই কেননা সেখানে লোকাস এক্সিস্ট করছে না সেই জন্য বাঁ দিকে বেরোবে সেই জন্য বাঁ দিকে অ্যারো দিয়েছি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আচ্ছা আর কেউ স্যার এই সেন্ট্রয়েড যেটা হলো সেটা কি কখনো ব্রেক অ্যাওয়ে পয়েন্ট হতে পারে না হতে পারে সেন্ট্রয়েডও ব্রেকআওয়ে পয়েন্ট হতে পারে ফর স্পেশাল কেসেস এখানে নয় এখানে হয়নি এখানে সেন্ট্রয়েড হয়েছে কত -1 না এখানে তো হলো না সেটা এখানে -1 সেন্ট্রয়েড -1 আর -0.423 ব্রেকআওয়ে in special cases they can be same those are very special cases where the centroid
as well as the breakaway points are same. স্যার আরেকটা কোশ্চেন একটা করছি, মানে এটা স্যার ধরুন ফিজিক্যালি কোথায় অ্যাপ্লাই করতে পারি এগুলোকে যদি একটু বলেন। Stability analysis, ফিজিক্যাল stability analysis, stability analysis মানে যে কোনো একটা সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ মানে আমি তো বলি যে ওই সিস্টেমটা কি নিতে চাইছেন স্যার, আমি ওইটা জানতে চাইছি। মানে ফিজিক্যালি যেগুলো আমরা দেখেছি যার স্টেবিলিটি বা যে কন্ট্রোল সিস্টেমের সাহায্যে আমরা কোনো জিনিসের স্টেবিলিটি করছি, মানে ফিজিক্যালি যার মাধ্যমে কোনো ধরুন কোনো মেশিন চলছে বা কোনো রোলিং মেশিন চলছে বা কোনো স্পিড কন্ট্রোল হচ্ছে বা কোনো কিছু, মানে ফিজিক্যাল ইকুইপমেন্টটা স্যার নামটা জানতে চাইছি স্যার, যদি জানা থাকে ভালো হয় স্যার। ফিজিক্যাল ইকুইপমেন্ট বলতে কি বোঝাতে চাইছো বলো? মানে আমি যে স্টেবিলিটি চেক করছি, আমি তো থিওরিটিক্যালি স্টেবিলিটি দেখছি বা আমরা হুম। এই রুট লোকাস গুলো আমরা ফাইন্ড আউট করছি, হুম। এবার কিন্তু এটাকে তো আমরা প্র্যাকটিক্যাল ধরুন অ্যাপ্লাই করলাম। ধরুন সাপোজ হ্যাঁ আমি একটা ধরো, মেটেরিয়ালকে আমি রেডি হ্যাঁ করবো, মানে হ্যাঁ ধরো তুমি একটা সিস্টেম, তার তো প্রথমে ট্রান্সফার ফাংশনটা লাগবে, ঠিক আছে? সেই ট্রান্সফার ফাংশনটা কি করে বার করবে? দ্যাট প্রসেস ম্যাথমেটিক্যাল মডেলিং অফ দ্য ফিজিক্যাল সিস্টেমস, যেটা সাহিত্যম স্যার তোমাদের পড়াচ্ছেন বা পড়িয়ে ফেলেছেন অলরেডি। তাহলে যে কোনো একটা ডিসি মোটর হতে পারে, ডিসি সার্ভো মোটর হতে পারে, হ্যাঁ, তার ট্রান্সফার ফাংশনটা বার করো, দেখবে সেটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম বা হতে পারে থার্ড অর্ডার সিস্টেম। যেরকম আমরা এখানে একটা ট্রান্সফার ফাংশন নিচ্ছি কে বাই এস ইন্টু এস প্লাস ওয়ান বাই এস প্লাস, ধরো এই যে কে ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এস প্লাস টু, এস ইন্টু এস প্লাস ওয়ান প্লাস এস প্লাস টু, এটা ধরো একটা সার্ভো মোটরকে রিপ্রেজেন্ট করছে। সার্ভো মোটরের কথাটার মানে কি না, এটা একটা স্পেশাল টাইপের মোটর, ইলেকট্রিক্যাল মোটর, যেটা সার্ভোর কাজে লাগে। সার্ভো মানে কি না, নয় স্পিড কন্ট্রোল নয় পজিশন কন্ট্রোল। পজিশন বলতে ধরো আমি একটা র্যাডারের পজিশন চেঞ্জ করতে চাইছি, মানে তার একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘোরাতে চাইছি, একটা স্যাটেলাইটকে আমরা একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘোরাতে চাইছি, বুঝতে পেরেছো? সার্টেন অ্যাঙ্গেল মানে হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী, ধরো আমি 10 ডিগ্রি ঘোরাতে চাইছি, আমরা একটা স্যাটেলাইটকে 10 ডিগ্রি ঘোরাতে চাইছি কোনো একটা কারণে, ঠিক আছে? এবার এই 10 ডিগ্রি ঘোরানোর জন্য আমি একটা ইনস্ট্রাকশন দেবো যে তুমি 10 ডিগ্রি ঘোরো। ইনস্ট্রাকশনটা ইনফর্ম অফ ভোল্টেজ হতে পারে, আমি একটা ভোল্টেজ দিলাম, সেই ভোল্টেজে কারেসপন্ডিং ওটা 10 ডিগ্রি ঘুরবে। সে 10 ডিগ্রি ঘুরতে গিয়ে আমি দেখলাম 10 ডিগ্রি নয়, ওটা হয়ে গেল 12 ডিগ্রি, 12 ডিগ্রি পর ওটা হয়ে গেল 8 ডিগ্রি, তারপর হয়ে গেল 11 ডিগ্রি, তারপর 9, এইভাবে আস্তে আস্তে অসিলেট করতে করতে 10-এ এলো, এই অবধি ঠিক আছে। কিন্তু এরকম দেখলাম যে না, তা তো হচ্ছে না, প্রথমে 12 হলো, তারপর 8 হলো, তারপর 13, তারপর 7, তারপর 15, তারপর 6, এরকম করতে করতে ওটা আনস্টেবল হয়ে গেল, মানে বেরিয়ে চলে গেল। তো দ্যাট ইজ কল্ড আনস্টেবল। যদি অসিলেশনটা ড্যাম্প হয়ে যায়, মানে আস্তে আস্তে 10-এ থাকে বা 10.1 বা 9.8-এ থাকে, তাহলে বলবো যে সিস্টেমটা স্টেবল। কিন্তু আমি 10 ডিগ্রি ঘুরতে বললাম, ওর আস্তে আস্তে অসিলেট করতে করতে বেরিয়ে চলে গেল, আনস্টেবল হয়ে গেল, দ্যাট ইজ কল্ড দ্য সিস্টেমটা আনস্টেবল। তার মানে হচ্ছে সিস্টেমটাতে গেইনটা খুব বেশি আছে, অনেক বেশি গেইন রয়েছে। তাহলে আমি ওই সিস্টেমটাকে মডেল করে দেখবো যে কোন গেনের জন্য বা কোন রেঞ্জ অফ গেনের জন্য সিস্টেমটা স্টেবল থাকে, তাহলে সিস্টেমটাকে আমাকে আবার রিডিজাইন করতে হবে, পুরো ওই গেনটা সিস্টেমে প্রোভাইড করতে হবে। আমি কখনোই চাইবো না যে আমার সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে, সিস্টেমটা ভেঙে যাবে কিছুক্ষণ পরে, কারণ অতটা অ্যাঙ্গেলও মানে সব সময় মেকানিক্যালি তুমি অতটা অ্যাঙ্গেল তাকে মানে ঘুরতে দিতেই পারো না, মেকানিক্যাল কিছু অবস্ট্রাকশন থাকে, কনস্ট্রেইন থাকে। তুমি তো ওকে হয়তো 180 ডিগ্রি বেশি ঘুরতে দিতে পারো, কিন্তু বাড়তে বাড়তে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি ক্রস করে গেছে, তখন জিনিসটা ভেঙে বেরিয়ে চলে যাবে। ওকে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? সো দিস ইজ দ্য ফিজিক্যাল সিস্টেম এন্ড হাউ টু মডেল দ্য। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, তাহলে কোনো ফিজিক্যাল সিস্টেমে আমরা সাস্টেইনড অসিলেশনও চাইবো না, তাই তো? না, কখনোই চাইবো না। ফার্স্ট অসিলেশন মানে হচ্ছে 12-8 12-8 12-8, আমি চাইছি হ্যাঁ, আমি 10, সেটাই হয়ে বলছি, যাচ্ছে হ্যাঁ। 12-8 12-8 12-8, এরকম হয়ে যাচ্ছে। সাস্টেন অসিলেশন চাই না কখনো, যে নিজে নিজে অসিলেট করবো। আর এক্ষেত্রে আচ্ছা, এক্ষেত্রে যেমন উদাহরণ দিয়ে বললেন, এবার ধরুন মার্জিনালি স্টেবল আমরা কখন বলবো, যেটা বললেন তার কি হবে? হ্যাঁ, কোনটা? মানে ধরুন একটা ভালভ বা আপনি যেমন বলছেন র্যাডার, হ্যাঁ, তো ওই যে বললাম যে আমি 10 ডিগ্রি চাইছি, 10 ডিগ্রিতে থাকুক,
10 ডিগ্রিতে থাকুক চাইছি, ও 12 আর 8 এর মধ্যে অসিলেট করে যাচ্ছে। মানে 10-এর অ্যাবাউটে দুটো সমান, ওদিকে সমান যাচ্ছে, 2 ডিগ্রি এক্সিড করছে, আবার 2 ডিগ্রি এটাকে বলে ওভারশুট আন্ডারশুট। এবার ওই 10টাকে সেন্টারে রেখে 12 আর 8 এর মধ্যে সাইনোসয়েডালি অসিলেট করে যাচ্ছে। তো তারা একটা আমার ইয়ে রয়েছে, 1 মিনিট। হ্যাঁ দীপ্তেন, আমি এই একটা ক্লাস শেষ করে জাস্ট ঢুকছি আমি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এই 12 আর 8 এর মধ্যে অসিলেট করে যাবে, দ্যাট ইজ কল্ড মার্জিনালি স্টেবল সিস্টেম বা অসিলেটরি সাস্টেন অসিলেশন। এবার সাস্টেন অসিলেশন যে একদম অ্যালাউ করা যায় না তা না, কিছু কিছু সিস্টেমে সাস্টেন অসিলেশন চাই। যেমন তোমার ঘড়ি, এই যে ডিজিটাল রিস্ট ওয়াচ যেটা, সেখানে একটা অসিলেটর আছে, তার কাজই হচ্ছে অসিলেশন করা। সেটা বরং ড্যাম্প হয়ে গেলে, ড্যাম্প হয়ে যাওয়া মানে হচ্ছে সে ব্যাটারিটা শেষ হয়ে গেছে, মানে আর ওই অসিলেশনটা দিতে পারছে। সো অসিলেটর যেখানে দরকার, যেখানে অসিলেটরটাই দরকার, সেখানে আমাদের মার্জিনালি স্টেবল সিস্টেম দরকার। বুঝতে পেরেছো? বিভিন্ন ধরনের অসিলেটর হয়, হার্টলে অসিলেটর, কালপ্রিট অসিলেটর, বিভিন্ন ধরনের অসিলেটরস হয়, সেখানে অসিলেশন দরকার, সাস্টেন অসিলেশন দরকার, সেই ধরনের সিস্টেম যেটা তৈরি হয়েছে অসিলেশন দেওয়ার জন্য। বা আমরা জানি পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলামের কাজই হচ্ছে অসিলেশন করা। আমরা চাইবো না সেই অসিলেশনটা কখনো ড্যাম্প হোক। কিন্তু এই ধরনের সিস্টেম, একটা ইনস্ট্রুমেন্টে আমি চাইছি যে আমি একটা 100 ভোল্টস দিলাম, ও 100 ভোল্টস দেখাক। ও কি করছে? 110 দেখালো, তারপর 98 দেখালো, তারপর 100 হলো, এই অবধি ঠিক আছে। কিন্তু এটা যদি 100 এর অ্যাবাউটে যদি ও অসিলেট করতে থাকে কাঁটাটা, সেটা তো কখনোই তাহলে স্টেবল সিস্টেম বলতে পারবো না। তাহলে সেখানে একটা কন্ট্রোল সিস্টেম রয়েছে, এন্ড দ্যাট শুড বি দ্য আন্ডার ড্যাম্প সিস্টেম, মানে স্টেবল সিস্টেম, stable system. Generally we prefer the under damped one. Okay, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। সিস্টেমটা যে ডিজাইন করছে, হ্যাঁ সে তখন এই স্টেবিলিটিটা চেক করে ডিজাইন করবে, তাই তো? অবশ্যই, হ্যাঁ, যে কোনো ফিজিক্যাল সিস্টেম। এবার কি হয়, আমাদের মোটামুটি কিছু থাম রুল থাকে, সেই অনুযায়ী আমরা ডিজাইন করে দিই। এবার ব্যাপারটা হচ্ছে, মেশিনের লোক তো আর কন্ট্রোল সিস্টেম খুব একটা বেশি বোঝে না, সুতরাং ও ওইসব স্টেবিলিটি হলো কি না হলো কিছু এসে গেল না, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কন্ট্রোল মানে স্টেবিলিটি রিলেটেড প্রচুর প্রবলেম হয়। হ্যাঁ, সেইগুলো আমরা যেহেতু একটা স্ট্যান্ডার্ড কিছু প্রসিডিওর রয়েছে, সেখানে মানুষ বহুদিন ধরে ডিজাইন করে দেখেছে যে এই প্রসেসে গেলে তুমি কখনোই আনস্টেবল সিস্টেমে গিয়ে রিচ করবে না, ফলে সেই অনুযায়ী মোটামুটি করে দিলে আর স্টেবিলিটি অ্যানালিসিস করার দরকার হয় না। বুঝতে পেরেছো? নর্মাল মেশিন ডিজাইনের সময় আমরা যেরকম করি আর কি। কিন্তু কিছু ক্রিটিক্যাল সিস্টেম, হ্যাঁ, যেখানে স্টেবিলিটিটা খুব ইস্যু, মানে সব জায়গাতেও আমার স্টেবিলিটিটা খুব একটা ইস্যু নয়। এই যে ফ্যানটা তুমি সুইচ অফ করে দাও, যতক্ষণ খুশি ও ঘুরুক, আমরা তো চাইবো না যে ফ্যানটা একটা সার্টেন টাইমের মধ্যে বন্ধ হয়ে যাক। বুঝতে পেরেছো? ফ্যানটা কত স্পিডে ঘুরলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। সুতরাং ফ্যানের ডিজাইনটা খুব সিম্পল, ফ্যান ভোল্টেজ দেবো ঘুরবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। কত স্পিডে ঘুরলো আমার কোনো দরকার নেই। সব জায়গায় ক্রিটিক্যাল পয়েন্ট গুলো আসে না, কিন্তু কিছু কিছু জায়গায়, যেন এরোস্পেস, মিসাইলস, রকেটস, হ্যাঁ, স্যাটেলাইটস, র্যাডার, ওকে, বটলিং প্লান্ট, বা যে কোনো প্লান্ট যেখানে বিভিন্ন রকম প্রসেস হয়, প্রসেস প্লান্ট বলতে পারো, হ্যাঁ, বা তোমার যে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, সেখানেও একটা বড়সড় কন্ট্রোল সিস্টেম আছে। বুঝতে পেরেছি? যেখানে ইস্যুগুলো খুব ক্রিটিক্যাল, যেখানে আনস্টেবল হলে অনেক বড় ক্ষতি হতে পারে, সেখানে স্টেবিলিটি অ্যানালিসিসটা কিন্তু কম্পালসারি। পাওয়ার গ্রিড, হ্যাঁ, এই যে আমরা আজকাল বলছি না ডিস্ট্রিবিউটেড জেনারেশন, এই ডিস্ট্রিবিউটেড জেনারেশন হলে পাওয়ার গ্রিডটা যদি আনস্টেবল হয়ে যায়, so that you have to study, so keeping all this into consideration how the grid can be stable. Anyway, so আজকে আমার অন্য একটা রয়েছে, মিটিং আছে, বা অন্য একটা সেমিনার প্রেজেন্টেশন আছে, সেখানে ঢুকতে হবে। আমি আজকে একটু তাহলে তাড়াতাড়ি শেষ করি, ঠিক আছে? হ্যাঁ স্যার, তাহলে আগের দিনের ভিডিওটা, হ্যাঁ, আগের দিনে আর আজকেরটা একসাথে আমি দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার।